নিচে নামলো দুজন। ফারজাদ এক পলক চেয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও আরও একবার চাইল প্রিয়তার মুখের হাসি। মমির সাথে কথা বলছে সে, তারই ফাঁকে চুলগুলো আবার কানের পিছনে গুজে দিচ্ছে। ফারজাদের এই দৃষ্টির সময়সীমা অতি নগণ্য হলেও বেশ সুন্দর একটা দৃশ্য দেখল সে। পরক্ষণে উঠে দাঁড়িয়েই বলল, অবশেষে এলি তাহলে। মমি চট করে হেসে বলল, এই ভাইয়া দেখো, তোমার আর প্রিয়তা আপুর জামার রং সেম। প্রিয়তা চমকে একবার নিজেকে আরেকবার ফারজাদকে দেখল। বিষয়টা বুঝতে পেরে অবাক হলো ফারজাদও। দুজনেই আজ কালো পড়েছে। প্রিয়তা ভ্রুকুচকে মমির দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, এই মেয়ে, তুমি আজকে আমায় এটা পড়তে বলেছিলে? মমি ঠোঁট উল্টে বলল, তো আমি জানতাম নাকি ভাইয়াও যে কালো পাঞ্জাবি পরবে? আমার তো এই কামিজটা ভালো লেগেছিল বলেই দিয়েছি। একখান চমৎকার মিথ্যে বলে মনে মনে হাসলো মৌমি। ফারজাদ অস্বস্তি এড়াতেই বলল, কাকতালীয় ব্যাপার, হতেই পারে। চলো এবার, লেট হয়ে যাচ্ছে। সবাই বেরিয়ে পড়ল। ফারজাদ গাড়ি ঠিক করেছে আগে থেকে। এখন সমস্যা হচ্ছে এক গাড়িতে সবাই জায়গা হবে না। ড্রাইভারের পাশের সিটে বসেছে নিহাল, পেছনে মমি আর দিলরুবা বেগম। আরেকটা সিটে প্রিয়তা বসতে গেলে মমি বলে উঠে, তুমি এখানে কেন বসছো? প্রিয়তা অবাক হয়ে বলল, তো আমি কোথায় বসবো? ভাইয়ার সাথে বাইকে বসো গিয়ে। কেন? দেখছো না গাড়িটা কত ছোট, এইটুকু জায়গাতে তিনজন হয়। প্রিয়তা স্পষ্ট দেখতে পাচ্ছে গাড়িতে যথেষ্ট জায়গা আছে। চাপাচাপি করে বসলেও আরো দুজন অনায়াসে বসতে পারবে। সেই বলল, আমি বসতে পারবো তো? আহা আপু, তুমি বুঝতে পারছো না? এমনিতে তো ভাইয়া বাইকে একাই যাবে, তুমি সেখানে চলে যাও না, তাহলে আমরা সবাই একটু আরাম করে যেতে পারবো। দিলরুবা বেগমও তার সাথে তাল মিলিয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ প্রিয়তা, তুমি বরং বাইকেই এসো। নিহাল সামনে বসে দুই মা মেয়ের কথা শুনে হাসছে। দুজন কি মারাত্মক চালাক! দিলরুবা বেগমের সায় পেয়ে প্রিয়তা বাধ্য হয়ে ফারজাদের বাইকের কাছে গেল। তাকে দেখে ফারজাদ জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? গাড়িতে নাকি জায়গা হবে না? কি বলেন? পেছনে তো তিনজন সুন্দরভাবেই বসা যায়, জায়গা হবে না কেন? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। চলুন তো। কিন্তু তারা এগোনোর আগেই গাড়ি ছেড়ে দিল। ফারজাদ ভ্রু কুঁচকাল তা দেখে বলল। ড্রাইভারের তো দেখছি খুব তাড়া। প্রিয়তা মুখ কালো করে বলল, এবার এবার আর কি, আমার বাইকে গিয়ে বসুন। বাইকে বসলো প্রিয়তা। ফারজাদ স্টার্ট দিল, তবে তাদের যাত্রাপথে বিপত্তিতে পড়ল প্রিয়তা। শাঁ বাতাসে তার চুল ধরে রাখতে মারাত্মক বেগ পোহাতে হচ্ছে তাকে। কোনোভাবেই চুল ঠিক থাকছে না। বাতাসের গতিতে যেন উড়ন্ত কেশে ডানা গজিয়েছে তার। লুকিং গ্লাসের ব্যাপারটা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে ফারজাদ। চুল নিয়ে প্রিয়তার বিরক্ত মাখা মুখখানা দেখে মজাও পাচ্ছে বেশ। তার কুচকানো ভ্রু বিড়বিড় করে ঠোঁট নাড়ানো, বারবার কানের পিছে চুল গোজা, সবকিছুই বেশ সুন্দর ঠেকছে যেন। ফারজাদ তৎক্ষণাৎ আবিষ্কার করলো ব্যাপারটা মোটেও স্বাভাবিক না। প্রিয়তার ভাবভঙ্গি কেন তার কাছে সুন্দর লাগবে? এটা তো উচিত নয়। সে ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় ফারজাদের পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল প্রিয়তা। ঘাবড়ে গেল খানিক, ঢোক গিলে বলল, কি হয়েছে? ফারজাদ বলল। নামুন। প্রিয়তা বুঝে উঠতে পারল না কিছু, নেমে দাঁড়ালো। ফারজাদ তাকালো তার দিকে, ভীতু দেখাচ্ছে তাকে। ফারজাদ বলল, চুল বাঁধুন। প্রিয়তা অস্বস্তি নিয়ে হাসলো ক্ষীণ, বলল, আপনি বিরক্ত বোধ করছেন তাই না? জি। প্রিয়তা এবার আরো বেশি অস্বস্তিতে পড়ল। ব্যাগ হাতিয়ে দেখলো একটাও ব্যাগ আনেনি সে। উপায়ন্তর না পেয়ে হাত খোপা করলো। ফারজাদ দেখলো তাকে পুরোটা সময়। মেয়েটার সবকিছুই আজকাল বেশ চোখে লাগছে তার। সেই বলল, এবার বসুন। প্রিয়তা বসলো। চোখে মুখে তার আষাঢ়ের কালো মেঘের ছায়া। ফারজাদ বাইক স্টার্ট দিয়ে বলল, একে তো কোনো রকমে আলগা হয়ে বসে আছেন, তার উপর চুল ঠিক করতে বেশ নাড়াচাড়া করছেন। পড়ে যাওয়ার রিস্ক বিধায় চুল বাঁধতে বলেছি, এর জন্য মুখ কালো করে বসে থাকার তো কোনো মানে হয় না। প্রিয়তা থতমত খেয়ে ফারজাদকে কিছু বলতে যাবে, তার আগেই লুকিং গ্লাসে চোখ যায় তার। ফারজাদ তাকেই দেখছে। প্রিয়তা আর কিছু বলতে পারে না তাই। ফারজাদও চোখ সরায় অতঃপর
গাড়ি গিয়ে নিজেদের গন্তব্যে থামে। একটা সুন্দর রিসর্টে এসেছে তারা। চারিদিকে বেশ সুন্দর গোছানো পরিবেশ। প্রিয়তা বাইক থেকে নেমেই দাঁড়ায়। ফারজাদ চায় বাইক পার্কে রাখতে। গাড়িটাও এসে থেমেছে। নিহাল নেমে এসে দিলরুবা বেগমের পাশের দরজাটা খুলে দিল। দিলরুবা বেগম প্রসন্ন হেসে নেমে দাঁড়ালেন। ভেতর থেকে মমি বলে উঠল। আমার পাশেরটা খুলবেন না। নিহাল নিচু হয়ে বলল। কেন, আপনার হাত নেই? আম্মিরও তো হাত ছিল। নেহার ভ্রু কুচকালে মমির ঠোঁট চেপে হেসে নিজেই দরজা খুলল। তারপর নেমে দাঁড়িয়ে ঠাস করে আবার লাগাতে গিয়ে ওড়নাটাও আটকে গেল তাতে। নিহাল হেসেই বলে। বেশি কথা বললে এমনিই হবেই। মমি নাক মুখ কুচকে বলে উঠে। উচিত কথা বললে সবারই গায়ে লাগে। আপনি তো আচ্ছা পাজি মেয়ে। আপনিও তো অত ভালো নন। কি? ততক্ষণে প্রিয়তা সেখানে এসে বলে। তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন ভাইয়া? উনিই তো আগে শুরু করেছেন। মোটেও না, আপনিই তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। আন্টি, আপনি বলুন তো কে আগে শুরু করেছেন? দুজনেই ভীষণ ঝগড়ুটে। দিলরুবা বেগম হেসে বললে। হয়েছে, এবার চলো, বাকি ঝগড়া পরে করো না হয়। মমি ভেংচি কাটল। নিহাল নাক মুখ কুচকে মনে মনে বলল। অসভ্য মেয়ে। রিসর্টের ভিতর প্রবেশ করলো সবাই। প্রথমেই চোখ পড়ল একটা বাগান। তার পাশেই ছোট্ট পার্ক করা, বাচ্চাদের খেলার জন্য বোধ হয়। তার কিছুর সামনে সাদা রঙের 3 তলা একটা বিল্ডিং, বেশ চকচকে রংটা। গেট থেকে শুরু হয়ে হাঁটার পথ পুরোটাই পিচ ঢালা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। তারা হাঁটতে হাঁটতে সামনে গেল কিছুটা, একটা সুন্দর সুইমিং পুল পেল। মমি তো সেটা দেখে বেশ খুশি। সে ছুটে গেল সেখানে, সিঁড়ির কাছটায় গিয়ে পা ভিজিয়ে বসলো। প্রিয়তাকেও ডাকলো তার সঙ্গ দেওয়ার জন্য। প্রিয়তাও গেল তার কাছে, তবে বসলো না। দিলরুবা বেগম একটা বসার জায়গায় বসলেন। নিহাল আর ফারজাদ হেঁটে হেঁটে গল্প করছে। সুইমিং পুলের কাছে কেবল প্রিয়তার মমি। এর মাঝে কোত্থেকে যেন একটা ছেলে এসে মমির পাশে বসে পড়ল। মমি ভ্রু কুচকালো সেটা দেখে। প্রিয়তা উদ্যুতে বলল। এত জায়গা থাকতে আপনি এইখানে এসে বসলেন কেন? ছেলেটি হেসেই বলল। আমার মর্জি তাই। জবাব পেয়েই মনে হলো অভদ্র বেশ। মমি কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। ছেলেটা এবার টিচ করে বলল। ওটে বললে কেন সুন্দরী, বসো না কিছুক্ষণ। প্রিয়তা এবার রেগে গেল খুব, কর্কশ গলায় বলল। এই যে ভদ্রভাবে কথা বলুন, নয়তো সুন্দরী তার অসুন্দর রূপটা দেখাতে দুবারও ভাববে না কিন্তু। ছেলেটা হাসলো শব্দ করে, বলল। তাই নাকি? তাহলে তো সেই রূপটা দেখতেই হয়। দেখাও না প্লিজ, আমিও দেখতে চাই। মমি দাঁতে দাঁত চেপে বলল। দেখতে চাস না? দাঁড়া দেখাচ্ছি। এই বলে সেই ছেলেটাকে জোরে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। প্রিয়তা হকচকিয়ে ওঠে তার এই কাজে। মমি তার হাত চেপে বলে। চলো তাড়াতাড়ি। তারা দ্রুত সেখান থেকে চলে আসে। ছেলেটা পানি থেকে দাঁত কিরমির করে বলে ওঠে। তোদের আমি দেখে নিব। বাগানের অংশটাতে একটা বড় বসার জায়গা আছে। এই মুহূর্তে সেখানে বসে আছে সবাই। নেহাল আর ফারজাদ নিজেদের গল্পে ব্যস্ত, প্রিয়তার মমি ছবি তুলতে। তখনই ফারজাদের নাম্বারে কল আসে। সেফ না থাকা সত্ত্বেও নাম্বারটা তার মুখস্থ। কলটা কেটে দেয় সে। পরক্ষণে আবার কল। নেহাল জিজ্ঞেস করে। কে কল করেছে? যারা। নাম্বার কেটে ব্লক করে দাও। ফারজাদ সেটাই করবে ভাবছে। সে কলটা ফের কাটার ক্ষণ মুহূর্ত পরেই জারার মেসেজ। সেখানে লেখা। আমার ইমার্জেন্সি রক্ত লাগবে ফারজাদ, ইটস আর্জেন্ট। মেসেজ থেকে কপালের ভাঁজ পড়ে ফারজাদের। নিহালের দিকে চেয়ে বলে। রক্ত প্রয়োজন। দিলরুবা বেগম হকচকিয়ে বলেন। মোটেও না, ওই মেয়ের আর কোনো কথা বিশ্বাস করা যাবে না। দিলরুবা বেগমের গলার স্বর পেয়ে মমি আর প্রিয়তা তাদের কাছে আসে। জিজ্ঞেস করে। কি হয়েছে আম্মি? ওই যারা নাকি এখন আবার রক্ত চাইছে। প্রিয়তা আতকে উঠে তা শুনে বলে। না না, একদম রক্ত দিতে যাবেন না, নিশ্চয়ই এটা নতুন কোনো চাল। এর মাঝে যারা কল করে আরও একবার। প্রিয়তা বলল। আমায় দিন, আমি কথা বলছি। ফারজাদ জিজ্ঞেস করে। আপনি কি কথা বলবেন? দিন না। সে দিল। কল রিসিভ করলো প্রিয়তা।
ওপাশ থেকে শোনা গেল যারার বিচলিত সুর। সে বলছে, আমার রক্তের খুব প্রয়োজন ফারজাদ, নয়তো আমি আমার ফ্রেন্ডকে বাঁচাতে পারবো না। কেন, ব্লাড ব্যাংকে কি রক্ত নেই? মেয়েলি স্বর পেয়ে যারা ভ্রু কুচকে জিজ্ঞেস করে। কে আপনি? মৌমি? না, প্রিয়তা। প্রিয়তার নাম শুনে রাগে শরীর রিরি করে উঠে যারার। মেয়েটা ফারজাদের কল ধরার সাহস পেল কি করে? যারা ক্ষিপ্ত সুরে বলল, তুমি কেন কল রিসিভ করলে? ফারজাদ কোথায়? আসলে আমরা ঘুরতে এসেছিলাম, আর আপনি অযথা কল দিয়ে আমায় বিরক্ত করছেন। ফারজাদ তো আপনার কল ধরতেই চাইছিলেন না, পরে আমি বলাতে তাও আমায় ধরতে দিয়েছে। কাটা গায়ে নুনে ছিটা বোধ হয় এটাকেই বলে। যারার অন্তঃস্থল জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে যেন। সে ক্ষুদ্র গলায় জিজ্ঞেস করে। তুমি আর ফারজাদ ঘুরতে গিয়েছো? প্রিয়তা একবার ফারজাদের মুখের দিকে তাকায়। সে ভ্রু কুচকে চেয়ে আছে। প্রিয়তা ক্ষীণ হেসে বলে। জি। যারা রাগে সাইড টেবিলে রাখা ফুলের টপটা ভেঙে ফেলে। শব্দটা বাহিরেও আসে। প্রিয়তা জিজ্ঞেস করে, কিছু ভাঙলেন নাকি? এই ফুলের টবের মতো যদি তোমাকে আছাড় মেরে ভাঙতে পারতাম তবে খুব শান্তি পেতাম। প্রিয়তা হাসলো। তার হাসি দেখে বাকি তিনজন অবাক। মৌমি কান পাতলো ফোন বরাবর। প্রিয়তা বলল, অত শক্তি আছে আপনার? বলে ফের হাসলো সে। যারা দাঁতে দাঁত চেপে বলল, আমার থেকে ফারজাদকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। প্রিয়তা ছোট্ট নিঃশ্বাস ছাড়ল, বলল, কেউ কারো কাছ থেকে জোর করে কিছু কেড়ে নিতে পারে না ম্যাডাম। যে যাওয়ার সে এমনিতেই যাবে। আপনি তাকে হাজার চেষ্টা করেও নিজের করতে পারবেন না। আমি পারবো, সেই ক্ষমতা আছে আমার। ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারেন। অল দ্য বেস্ট। আর আপাতত আমাদের ডিস্টার্ব করবেন না। ফারজাদের শরীরে এমনিতেই রক্ত কম, উনি কাউকে রক্ত দিতে পারবেন না। রাখছি। প্রিয়তা শেষ কথা শুনে সবাই হেসে ফেলে। ফোনটা ফারজাদকে ফিরিয়ে দেয় প্রিয়তা। ফারজাদ ফোন নিতে নিতেই বলে ওঠে, আমার শরীরে রক্ত কম? মিথ্যে বলেছি, এত সিরিয়াস হওয়ার মতো কিছু হয়নি। ফারজাদ কপাল কুঁচকালো তার কথা শুনে। মমি আর নিহাল ঠোঁট চেপে হাসছে এখনো। দিল্লুবা বেগম জিজ্ঞেস করলেন, কি বলছে মেয়েটা? ফারজাদকে নাকি নিজের করেই ছাড়বে। ফারজাদ তার হওয়ার জন্য বসে নেই, ফারজাদ অন্য কারোর। মমি বুক ফুলিয়ে কথাটা বলে ভাইয়ের দিকে তাকিয়ে চুপসে গেল আবার। পরে দাঁত কেলিয়ে হেসে বলল, না মানে তুমি তো ওই যারাকে পছন্দ করো না, তাই বলছিলাম। ফারজাদ বিরক্ত গলায় বলল, উল্টাপাল্টা কথা বলবি না, আমার পছন্দ না এসব। মমি মাথা নুয়ে বলল, আচ্ছা। প্রিয়তা বলল, নাম্বারটা ব্লক করে দিন। করেছি। আর ভুলেও ওনার কোনো কথার জালে পা দিবেন না। নিশ্চয়ই চুল দিয়ে কিছু করতে পারছে না বলে এখন আবার রক্ত চাইছে। দিল্লুবা বেগমও ভীত সুরে বললেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। সবাই থমথমে মুখ করে বসে আছে। মমি নাক মুখ কুচকে সবাইকে একবার পরখ করে বলল, ঘুরতে এসেও এমন মুখ করে বসে থাকলে ভালো লাগে বলো তো? নিহাল বলল, এটা ঠিক বলেছেন। এই সবাই সব দুশ্চিন্তা দূর করে একটু হাসো তো। হ্যাঁ, সবাই চলো আমরা ছবি তুলি, ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে। মমির কথা মতো সবাই দাঁড়ালো ছবি তুলতে। অনেকগুলো ছবি তুলল। প্রিয়তা দিল্লুবা বেগম আর মমির সাথে বেশ কয়েকটা ছবি তুলল নিজের ফোনে। গ্রুপ ছবিও তুলেছে সবাই। মমি বলল, আপু আর ভাইয়া তোমরা দুজন একসাথে দাঁড়াও, এবার ছবি তুলে দেই। প্রিয়তা অস্বস্তি নিয়ে ফারজাদের পাশে দাঁড়ালো, তবে দূরত্ব রাখলো বেশ। মমি বিরক্ত গলায় বলল, মাঝখানে তোমরা হাতে যাওয়ার জায়গা রেখেছো কেন? আর একটু কাছাকাছি দাঁড়াও না। প্রিয়তা আর একটু আগালো। মমি বলল, আরো একটু। ফারজাদ ভ্রু কুচকালো, বলল, থাপ্পড় খেতে না চাইলে ছবি তোল। মমি নাক ফুলিয়ে ছবি তুলেই বলল, হয়েছে, যাও। প্রিয়তা হাসলো তার নাক ফুলানো দেখে, বলল, তুমি আর নিহাল ভাইয়াও দাঁড়াও একসাথে। ওনার সাথে কে দাঁড়াবে? নিহাল কপাল কুচকেই বলল, কেন, আমার সাথে দাঁড়ালে কি গায়ে ফোসকা পড়বে? পড়তেও তো পারে, বলা তো যায় না। ফারজাদ বলে উঠে, মৌমি, এটা কেমন আচরণ? ভাইয়া তুমি শুধু আমারটাই দেখলে, উনি যে এভাবে বলছেন সেটা দেখলে না? তুই এত কথা বলছিস কেন? ছবি তুলতে বলেছে যখন ছবি তোল। মমি ফোঁস করতে করতে নিহালের পাশে দাঁড়ালো। প্রিয়তা হেসেই বলল,
এবার তোমাদের মাঝে দিয়ে তো ডাইনোসর চলে যেতে পারবে। মমি ক্ষুদ্র গলায় জবাব দিল। ফারজাদ মাকে বলল। মেয়েটা কি বাজি হয়েছে দেখেছেন আমি? দিলরুবা বেগম হেসেই বললেন। দুজনের মাঝে কেমন টম অ্যান্ড জেরির সম্পর্ক দেখো, আমি কিন্তু বেশ মজা পাচ্ছি। ফারজাদ অবাক হয় মায়ের কথা শুনে, ডানে বামে মাথা নাড়িয়ে বলে উঠে। ছবি তোলা শেষ হলে এবার খেতে চলো সবাই। সবাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছে। এরই মাঝে মমি হঠাৎ আবিষ্কার করলো তার এক কানে দুল আছে, অন্যটাতে নেই। প্রিয়তা আর দিলরুবা বেগম কথা বলছেন আর হাঁটছেন। মমি দুল খোঁজার জন্য তাদের না জানিয়ে পূর্বের জায়গাতে আসে আবার। এদিক ওদিক অনেক খোঁজে, কিন্তু পায় না কোথাও। তখন সন্ধ্যা নামার মুহূর্ত, চারদিকে লাল আভা, খানিক বাতাসও বইছে বোধ হয়। মমির মন খারাপ করে দুল খুঁজেই যাচ্ছে এখনো। আচমকা তার সামনে এসে একজন দাঁড়িয়ে বলে ওঠে। এইটা খুঁজছিলে নাকি সুন্দরী? মমি চমকে তাকিয়ে দেখে সেই ছেলেটা যাকে সে পানিতে ফেলে দিয়েছিল, আর তার হাতেই তার কানের দুল। সে বলে ওঠে। জি, এটা আমার, ফিরিয়ে দিন। ছেলেটি ঘাড় কাত করে জিজ্ঞেস করলো। তার কি প্রমাণ? মমি তার অন্য কান দেখিয়ে বলল। ওই যে দেখুন, আমার ওই কানের সেম দুলটা আছে, এটা আমারই, ফিরিয়ে দিন। এত সহজেই? মমি ভ্রু কুঁচকে বলল। মানে? দেখে মনে হচ্ছে দুলটা স্বর্ণের দামি জিনিস, আর দামি জিনিস পেতে গেলে তো দামি কিছু দিতে হয় তার বিনিময়ে। মমি ক্ষিপ্ত সুরেই বলল। আমার জিনিস আমাকে দিবেন, তাতে এত বিনিময়ের প্রসঙ্গ আসছে কোত্থেকে? ছেলেটা তার আপদমস্তক পরক করলো। মমির এই দৃষ্টির সুবিধার মনে হলো না মোটেও। অস্থির সুরেই বলল। আমার দুলটা ফিরিয়ে দিন প্লিজ। একটু রুমে চলো আমার সাথে। ছেলেটার ইঙ্গিত বুঝতে পেরে ভীষণ ক্ষেপল মমি। বলল। বাজে কথা বলবেন না একদম। বললে কি করবে সুইট হার্ট? আবার পানিতে ফেলে দিব? না, এবার কবর করে মাটিতে পুঁতে দিব একেবারে। পেছন থেকে গলার স্বর পেয়ে মমি পেছনে তাকায়। প্রিয়তাকে দেখে খুশি হয় সে। ছেলেটা হেসে বলে। এই তো আমার আরেক সুন্দরীও চলে এসেছে। ছেলেটার কথা শুনে প্রিয়তা মমির কাছে এসে বলল। তুমি এখানে কি করছো? চলো। মমি অসহায় সুরে বলল। ওই ছেলেটার কাছে আমার দুলটা রয়ে গেছে। ছেলেটা তাদের বাংলা কথা বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করলো। কি ফিসফিস করছো দুজন? আমাকেও একটু বলো। প্রিয়তা হেসে বলল। শুনতে চান? এদিকে আসুন। ছেলেটা দাঁত কেলিয়ে এগিয়ে আসে। প্রিয়তা তখন আর বিলম্ব না করে প্রকাণ্ড এক চড় মেরে বসে তার গালে। তবদা খেয়ে যায় ছেলেটা, কানের ভিতর ছিম করে উঠে। মমি নির্বাক চেয়ে হাসলো কেবল। ছেলেটা এবার রেগে গেল দ্বিগুণ। মুখে শীষ বাজালো, তার সাথে সাথে আরও বেশ কয়েকজন ছেলে এসে হাজির হলো সেখানে। আচমকা এতগুলো ছেলেকে দেখে খানিকটা ঘাবড়ে গেল মমি আর প্রিয়তা। চর খাওয়া ছেলেটা বলল। এই দুই মেয়েকে আজ আমার বিছানাতে চাই, বাকি ব্যবস্থা তোরা করবি। তার হুকুম পাওয়া মাত্রই বাকি ছেলেগুলো মমি আর প্রিয়তার হাত চেপে ধরল। প্রিয়তা কর্কশ গলায় বলল। হাত ছাড়। ছাড়বো না। একটা ছেলে জবাব দিল। মমি চিৎকার দিয়ে ডাকলো। ভাইয়া! একে তো সন্ধ্যার সময়, তার উপর জায়গাটাতে মানুষ নেই কোনো। আর ফারজাত আর নিহালও হয়তো ওই দিকটাই ব্যস্ত। এখন এই ঝামেলা থেকে তারা উদ্ধার হবে কি করে? মমি চোখ মুখ পাংশবর্ণ ধারণ করেছে ইতিমধ্যে, ভয় পাচ্ছে খুব। প্রিয়তার অভিজ্ঞতা আছে আগের বারের, তাও এবার সেও চিন্তিত। ছেলে দুটো এবার জোর করছে তাদের সেখান থেকে সরানোর জন্য। প্রিয়তা নিজেকে শক্ত করে রেখেছে। মমি ভীত সুরে বলল। এবার কি করবো আপু? বাংলা যেহেতু তারা বোঝে না, তাই প্রিয়তা বলল। নিজের সবটুকু শক্তি দিয়ে ছেলেটার হাতে কামড় বসাও আর দৌড় দাও। মমি তাই করলো। শক্ত করে কামড় বসালো ছেলেটার হাতে। তাতেই কাজও হলো। হাতের বাঁধন আলগা হতেই দৌড় লাগালো মমি। ছেলেটা তাকে ধরার জন্য পা বাড়াতে প্রিয়তা পা বাড়িয়ে দেয় সামনে, যার দরুন সে মাটিতে পড়ে যায়। মমিকে ছুটতে দেখে প্রিয়তাকে আরো শক্ত করে চেপে ধরে অন্যজন। মমি কিছুটা এগিয়ে গিয়ে ফিরে তাকায়। প্রিয়তা ছাড়া পায়নি দেখে সে চেঁচিয়ে বলে উঠে। তুমি আসবে না আপু? তুমি যাও, মমি গিয়ে সবাইকে জানাও কি সবকিছু। প্রিয়তা উপায়ন্তর না পেয়ে সবার কাছে ছুটে গেল।
কী রে, এখনও ওদের আনছিস না কেন? ভাই একটা তো পালিয়েছে। যেটা আছে সেটাকে আনতে হবে। ছেলেগুলো এক প্রকার জোর জবরদস্তি করে প্রিয়তাকে টেনে এক নীরব জায়গায় নিয়ে গেল। চারদিক অন্ধকার ততক্ষণে। প্রিয়তা হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। তাকে এমন এক জায়গায় আনা হয়েছে যেখানে সচরাচর কোনো মানুষ আসেই না। কেবল টিম টিম করে একটা ক্ষীণ আলো জ্বলছে দূরে। ছেলেগুলো ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। ঘাসের উপরে হওয়ায় খুব বেশি ব্যথা পায়নি। সে ক্ষুদ্র গলায় বলে, মেয়ে বলে দুর্বল ভাবিস না, আমি তোদের খুন করতে দুবারও ভাববো না কিন্তু। ছেলেগুলো সশব্দে হাসে। প্রিয়তার এসব হুমকি যেন গায়ে লাগলো না তাদের। মুহূর্তের মধ্যেই দুজন লোক এসে তার সামনে দাঁড়ালো। তার মধ্যে একজন বলল, আব্বু দুজনের মধ্যে একজনকে আনতে পেরেছে, এবার একে কি করবেন? প্রিয়তা লোক দুটির মুখের দিকে তাকায়। ছেলেটাকে চিনে, তার পাশের লোকটা অপরিচিত। সম্বোধনে বোঝা গেল ছেলেটার বাবা। প্রিয়তা গর্জে উঠে বলল, আপনার ছেলে এত জঘন্য, আপনার তো উচিত ওকে শাসন করা, তা না করে আপনি ওকে হেল্প করছেন। লোকটা হাসলো, বলল, আমার ছেলে আমি বুঝবো, তুমি আপাতত আজকে রাতটা আমার ছেলেকে আনন্দ দাও। প্রিয়তার নাক মুখ কুঁচকে বলল। ছি, এমন কুৎসিত চিন্তাধারার বাবাও হয়? ছেলেটা বলল, মেয়েটা কথা বলে খুব, ওকে আমার রুমে দিয়ে আয় তো। পাশের ছেলেগুলো তাকে আবার ধরতে এলো। এবার তাদের ধাক্কা মেরে সরিয়ে দিল প্রিয়তা। উঠে দৌড় দিতে গিয়েও পারল না। সেই ছেলেটা এসে জাপটে ধরলো তাকে। পেছন থেকে ধরাতেই প্রিয়তা ছুটতে পারছে না। তাও নিজের সবটুকু শক্তি দিয়ে মাথা দিয়ে পেছনে ছেলেটার মুখ বরাবর আঘাত করে বসলো। তাতে কাজও হলো। ছেলেটা ছেড়ে দিল। প্রিয়তা ছুট লাগালো দ্রুত। বের হয়ে এলো সে বিধ্বস্ত জায়গা থেকে। তবে থামলো না, দৌড়ে গেল পূর্বের জায়গায়। সেখানে গিয়ে থামলো সে। ফারজাদকে দেখা গেল কিছুটা সামনে। সে ফোন কানে লাগিয়ে কোমরে হাত দিয়ে এদিক ওদিক দেখছে, অস্থির দেখাচ্ছে তাকে। প্রিয়তা ছুটে যায় তার কাছে। আকস্মিক প্রিয়তাকে দেখে আত্মা যেন ফিরে পায় ফারজাদ। প্রিয়তাকে আপাত মস্তক পরক করে বলে, ঠিক আছেন আপনি? প্রিয়তা একবার পেছনে ফিরল, দেখলো কেউ নেই। কম্বিত সুরে বলল, ঠিক আছে। ফারজাদ সঙ্গে সঙ্গে নিহালকে কল করে জানালো প্রিয়তাকে পাওয়া গিয়েছে। তারা এক একজন এক এক জায়গায় খুঁজছিল তাকে। ফারজাদ এবার তাকালো ভালো মতো, দেখলো প্রিয়তার কামিজের ডান হাতটা ছেঁড়া। হাতকে উঠল সে, জিজ্ঞেস করলো, এটা কি করে হলো? প্রিয়তা ফারজাদের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে চাইলো। বাহুর সবটুকু অংশ দৃশ্যমান। সে বিব্রতকর অবস্থায় পড়ে ওড়না দিয়ে ঢাকলো সেটা। বলল, ওই লোকগুলোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করার সময়ই এমনটা হয়েছে। ফারজাদ চোয়াল শক্ত করলো, বলল, কোথায় ওরা? আমাকে নিয়ে চলুন সেখানে। আপনার কি মনে হয় ওরা আর সেই জায়গায় থাকবে? পালিয়েছে হয়তো, নয়তো আমার পিছু নিত। ফারজাদ তাকে আরো ভালোভাবে পরখ করলো। ক্ষীণ সুরে বলল, আপনি সত্যি ঠিক আছেন তো প্রিয়তা? ওরা আপনার সাথে খারাপ কিছু করেনি তো? প্রিয়তা মাথা নাড়িয়ে বলল, না, তার আগেই আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি। ফারজাদ অনুশোচনা সুরে বলল, আমি আপনাকে এখানে এনেও সেভ করতে পারিনি। আমি সত্যি দুঃখিত। প্রিয়তা কিছু বলার আগেই নিহাল এসে জাপটে জড়িয়ে ধরল তাকে। অস্থির গলায় বলল, তুই ঠিক আছিস বোন? এই যা, নোয়ারগুলা তোর কোনো ক্ষতি করেনি তো? কই ওরা? আমি ওদের সবগুলোকে খুন করে ফেলবো। প্রিয়তা ভাইয়ের হাত ধরেই বলল, আমার কিছু হয়নি ভাইয়া, আমি ঠিক আছি। ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। মমি কাঁদো কাঁদো সুরেই বলে ওঠে, আজ আমার জন্য তোমাকে বিপদে পড়তে হয়েছে, আমি সরি। ধুর বোকামে, বিপদ লেখা থাকলে এমনিতেই হয়, এর জন্য কেউ দায়ী থাকে না। দিলরুবা বেগম এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রাখলেন। ক্লেশ নিয়েই বললেন, আহা, আপনারা কি শুরু করেছেন? এখানে কারো দোষ নেই, যেটা হওয়ার ছিল হয়ে গিয়েছে। তবে ওই লোকগুলোর শাস্তি প্রয়োজন। আমাদের এই রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলা উচিত। ফারজাদ বলল। হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি। ওনারা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। প্রিয়তা অবাক হয়ে বলল, আপনি এর মধ্যে পুলিশকেও জানিয়ে ফেলেছেন? হ্যাঁ, আপনাকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম খুব। আজ আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। প্রিয়তা নির্বাক, কিছুক্ষণ চেয়ে থেকেই বলল, কিছু হতো না, আপনি তো ছিলেনই বরাবরের মতো আমায় বাঁচানোর জন্য।
পুলিশ রিসর্টে এসে অনেক খোঁজ নিয়েও কাউকে ধরতে পারেনি। তার উপর রিসর্টের সিসি ক্যামেরাটাও কাজ করছে না ঠিকমতো। নিহাল আর ফারজাদ এই নিয়ে ম্যানেজারের সাথে ভীষণ রাগ দেখালো। রিসর্টে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচই এইদিকে কোনো সিসিটিভি ফুটেজও নেই। পুলিশ জানিয়েছে রিসর্টটা আপাতত কয়েকদিন তাদের নজরদারিতে থাকবে। যদিও ম্যানেজারের অনুশোচনায় অনেকবার ক্ষমা চেয়ে বলেছেন আর এমন হবে না। বাড়ি ফিরেছে সবাই। চারদিক চকচকে অন্ধকার, বাতাস বইছে শাসা করে। রাস্তার সোডিয়ামের আলোটা এখন বেশ বিদঘুটে লাগছে প্রিয়তার নিকট। মনে হচ্ছে এটাও বুঝে গেলে ভালো হতো বেশ। খোপা করা চুলের বাঁধন সে আলগা করে দিল। চুলগুলো ছাড়া পেয়ে যেন পাগল প্রায়। তারা নৃত্য জুড়েছে বাতাসের তালে তালে। প্রিয়তা চোখ বুঝল, জোরে শ্বাস টানলো। নাসিকার পথে এক তীব্র ঘ্রাণ প্রবেশ করলো তৎক্ষণাৎ। এই কয়েকদিনে এই ঘ্রাণটা তার বড্ড পরিচিত হয়ে উঠেছে। সে চোখ মেলেই তাকালো আবার। ফারজাদের পিঠের উপর দৃষ্টি তার। কিঞ্চিত হাসলো, মুখটা খানিকটা এগিয়ে নিয়ে ক্ষীণ সুরে জিজ্ঞেস করলো, আমি বাংলাদেশে চলে গেলে আমায় মিস করবেন? হঠাৎ এই প্রশ্নে ঘাড়টা ঈর্ষক কাত করে তাকালো ফারজাদ। পরক্ষণে আবার সামনে চেয়ে বলল, যদি বলি মিস করব তবে কি থেকে যাবেন? প্রিয়তা হেসে বলল, হয়নি, আর থাকবো না, অনেক জ্বালিয়েছি তাই না? ভীষণ। প্রিয়তার ঠোঁটের কোণে মলিন হাসি। সামনে চাইল সে, বলল, তবে আমি অবশ্যই মিস করব আন্টিকে, মৌমিকে, এই পাকিস্তানকে, আর আর আপনাকেও। ফারজাদ জবাব দিল না আর। ঠিক বাড়ির গেটের সামনে এসে থামলো সে। নেহালদের গাড়িও এসে থামলো তার পরপরই। সবাই নামলো একে একে। রাতের খাওয়া দাওয়া সেরে এসেছে সবাই। কালই প্রিয়তাদের বাংলাদেশে ফেরার ফ্লাইট। মমির চোখ মুখ লাল হয়ে আছে। মেয়েটা কেঁদেছে তার বোঝার বাকি নেই। প্রিয়তা তার গোছানো ব্যাগটা সাইডে রাখলো। মমির পাশে বসলো গিয়ে, বলল, কাঁদছো কেন? মমির ঠোঁট চেপে নিজের কান্না চাপার চেষ্টা করেই বলল, আমার খুব খারাপ লাগছে। কেন? কেন আবার? তুমি চলে যাচ্ছ বলে। প্রিয়তা তার গালে হাত রেখে নরম গলায় বলল, আবার আসবো। জানি, মিথ্যে কথা। একদম সত্যি, অবশ্যই আবার আসবো। তোমাকে নেওয়ার জন্য হলেও তো আসতে হবে তাই না? মমি ভ্রু কুঁচকে বলল, আমাকে কোথায় নিবে? বাংলাদেশে, আমাদের বাড়িতে। এমনি এমনি না, আমার ভাইয়ের বউ করে। মমি চমকে উঠেই বলে, পাগল হয়েছে তুমি? কেন, নিহাল ভাইকে কি এত অপছন্দ তোমার? না তা না, কিন্তু এটা তো সম্ভব না। সম্ভব, আমি সম্ভব করব। মমির মাথায় হাত দিয়ে বসলো। এটা আবার কেমন হলো? একদিকে সে প্রিয়তাকে নিজের ভাইয়ের বউ করার কথা ভাবছে, অন্যদিকে প্রিয়তা আবার তাকে তার ভাইয়ের বউ করার কথা ভাবছে। কেমন ক্রস কানেকশন হয়ে গেল। প্রিয়তা জিজ্ঞেস করলো, কি হয়েছে, ভাইয়াকে তোমার পছন্দ না? মমির নাক মুখ কুঁচকে বলল, উনি ঝগড়ুটে খুব। প্রিয়তা মুখ চেপে হাসি আটকে বলল, সেটা তুমিও তো কম না। মমি কপাল কুঁচকালো, বলল, যাও, হবো না তোমার ভাইয়ের বউ। প্রিয়তা হেসে বলল, একদম তুলে নিয়ে যাব মেয়ে। মমি ভেংচি কেটে বলল, আচ্ছা দেখা যাবে। দুজনেই হাসছে। মমি এর মাঝে প্রিয়তাকে জড়িয়ে ধরে বলে, তোমার মতন মেয়ে আমি কোনোদিনও দেখিনি আপু। তুমি সত্যি একটা অসাধারণ মেয়ে। শেষ দিনটাও আমার জন্য খারাপ হয়ে গিয়েছে তোমার। আমি ভীষণভাবে দুঃখিত। পারলে ক্ষমা করে দিও। প্রিয়তা তাকে আগলে নিয়ে বলল, বোকা মেয়ে, বারবার একই কথা কেন বলছো? বললাম তো এতে কারো কোনো হাত নেই। যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন এসব রেখে হাসি মুখে বিদায় দাও আমায়। মমি তাও কেঁদে ফেলে, বলে, বিদায় কখনো হাসি মুখে দেওয়া যায়? প্রিয়তার মনও খারাপ হচ্ছে ভীষণ। সেই বলল, এমন করো না, আমারও যে ভীষণ খারাপ লাগছে। আমি চাই তোমরা ভালো থাকো। এমনিতেই আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আর কোনো কষ্ট করতে না হোক। শোনো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আন্টির কথা সব শুনবে, মা আর ভাইয়ের প্রতি খেয়াল রাখবে। আর যখনই আমার কথা মনে পড়বে তখনই কল দিবে আমায়। আমি তোমার জন্য সব সময় ফ্রি আছি। মমি নাক টেনেই বলল, বাংলাদেশে গিয়ে আমাদের ভুলে যেও না কিন্তু। কখনোই না। রাত তখন একটা। কারোর চোখে ঘুম নেই। অদ্ভুতভাবে দুজন অপরিচিত মানুষের বিদায়ের জন্য বাড়ির সকলের মন খারাপ।
ব্যাপারটা অদ্ভুত খুব। কিছুদিন আগেও যে মানুষগুলোকে তারা চিনতও না, আজ তাদের বিদায়ের বেলাতে এক একজনের বুক ফেটে যাচ্ছে। দিলরুবা বেগম আঁচলে চোখ মুছে একটা ব্যাগ প্রিয়তাকে দিয়ে বললেন, এটা তো আমাদের ব্যাগে রেখে দাও মা। এটাতে কি আন্টি? আছে কিছু টুকিটাকি জিনিস, রেখে দাও। আমাদের স্মৃতি হিসেবে না হয় দেশে নিয়ে গেলে। প্রিয়তা মন খারাপ করে বলল। আপনারা আমার মনে গেঁথে গিয়েছেন আন্টি। আপনাদের স্মৃতি ধরে রাখার জন্য আমার কিচ্ছু লাগবে না। তাও রাখলে আমি খুশি হব মা। দিলরুবা বেগমের মন রাখতে প্রিয়তা সেই ব্যাগটা নিজের ব্যাগে ভরে নিল। মমি এখনো এক কোণে বসে কেঁদেই যাচ্ছে। নেহাল সেই সময় রুমে এসে বলল, তোর সব গোছানো হয়েছে প্রিয়? হ্যাঁ ভাইয়া, শেষ। আচ্ছা, শুয়ে পড়তে হবে, সকাল সকাল বেরোতে হবে আমাদের। আচ্ছা। নেহাল ফিরে যেতে নিয়েও আবার ঘুরে তাকায়। মমির দিকে চেয়ে জিজ্ঞেস করে, এই ঝগড়ুটের কি হয়েছে আবার? কেঁদে কেটে নাক মুখ তো টমেটো করে ফেলেছেন একেবারে। প্রিয়তা মলান হেসে বলে। আমরা চলে যাব বলে কাঁদছে। নেহাল ভ্রু উঁচিয়ে বলে, বলিস কি, এত মায়া? হ্যাঁ, আপনার মতন পাষাণ না আমি। মমি নাক টানতে টানতে বলল। নেহাল হাসলো তার কথা শুনে, বলল, আমি পাষাণ? তা নয়তো কি, পাষাণ বলেই তো আমার এত কান্না উপেক্ষা করে বোনকে নিয়ে চলে যাচ্ছেন। ও এই ব্যাপার। তবে প্রিয়তাকে রেখে দিন না, আজীবনের জন্য আমি তো না করছি না। মমি ঠোঁট উল্টে আফসোসের সুরেই বলল, ফারজাদ ভাইয়া রাজি হলে রেখে দিতাম। বলেই সঙ্গে সঙ্গে টনক নড়ল তার। পরে মাথা চুলকে আমতা আমতে শুরু করলো। প্রিয়তা মলিন হেসে বলল, উনি যে আমায় এই কয়দিন সহ্য করেছেন সেটাই তো অনেক। মমি বুঝতে পারছে প্রিয়তা ভুলটা বুঝেছে। সে কিছু বলতে নিয়েও নিহালের ইশারায় আর কিছু বলে না। নিহাল তার পকেট হাতড়েই বলে, বাচ্চাদের কান্না থামানোর জন্য তো চকলেট লাগে, তা ঝগড়ুটে মেয়ে আপনার কান্না চকলেটে থামবে তো? নিহালের কথা শুনে প্রিয়তা আর দিলরুবা বেগম হাসেন। নিহাল এগিয়ে যায় মমির দিকে। মমির কোলের উপরে অনেকগুলো চকলেট রেখেই বলে, এইগুলো আপনার, এবার কান্না থামান, নয়তো পরে সবজিওয়ালা টমেটো ভেবে ভুল করে আপনাকে তুলে নিয়ে যাবেন। চকলেট পেয়ে খুশি হলো মমি, মাথা নুয়ে বলল। ধন্যবাদ। নিহাল হেসে বলল। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কথা না বাড়িয়ে নিহাল নিজের রুমে ফিরে যায়। দিলরুবা বেগমও চলে আসেন নিজের ঘরে। প্রিয়তা আর মমিও শুয়ে পড়েছে। প্রিয়তাকে জাপটে ধরে শুয়ে আছে সে। মেয়েটার এত এত ভালোবাসায় প্রিয়তা যেন আপ্রতুল্য। ভাবে ওদের মতো মানুষেরা বেঁচে আছে বলে হয়তো পৃথিবী এখনো এত সুন্দর, নয়তো কবেই তলিয়ে যেত কুৎসিত কদাচিৎ নর্দমায়। এপিটোপিট হাঁসফাঁস করেও ঘুমের দেখা পাচ্ছে না মানুষটা। বুকের ভিতরটা কেমন যেন করছে, কিসের এক শূন্যতা অনুভব করছে কে জানে। রুমের ভিতর হালকা সোনালি বর্ণের এক আলো। আলোটা আসছে তার দেয়ালে ফেরি লাইটগুলোর থেকে। সে সেগুলোর দিকে চেয়ে আছে। মার বোন ব্যতীত অন্য নারীকে নিয়ে চিন্তা না করা মানুষটার পুরো মস্তিষ্ক জুড়ে আছে এক অন্য নারীর বিচরণ চালাচ্ছে। কি বিদঘুটে এক ব্যাপার। এই প্রিয়তা মেয়েটা তাকে ঘুমাতে দিচ্ছে না একদম। বারবার তার বলা কথাগুলো কানে বাজছে যেন। আমি বাংলাদেশে চলে গেলে আমায় মিস করবেন? হ্যাঁ, মিস করবে সে, ভীষণ রকম মিস করবে। অথচ এটা সে কখনোই স্বীকার করবে না। এয়ারপোর্টে এসেছে সবাই, এখনই ভিতরে চলে যাবে নিহাল আর প্রিয়তা। মমি কাঁদছে, দিলরুবা বেগমও চোখ মুখ আর রক্তিম। প্রিয়তা অনেক কষ্টে সংযত করে রেখেছে নিজেকে। সে মমির চোখ মুছে দিয়ে বলল, আর কত কাঁদবে মেয়ে? আমি আবার আসবো বললাম তো। এবার থামো, নয়তো কিন্তু আমি রাগ করবো এবার। মমি কান্না তো থামলই না, উল্টো বরং বাড়ল। প্রিয়তারও কান্না পাচ্ছে খুব। সে দিলরুবা বেগমের দিকে চেয়ে বলল, আন্টি আপনার মেয়েকে থামতে বলুন তো। দিলরুবা বেগম কষ্ট নিয়ে বললেন, কি করে থামবে মা? তোমাকে বিদায় দিতে যে আমাদের বড্ড কষ্ট হচ্ছে। প্রিয়তা ভুজু কোলে ভাঁজ ফেলে ঠোঁট চেপে বলল। এমন করলে কিন্তু এবার আমিও কান্না শুরু করব। ফারজাদ তপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মি আপনারা কি শুরু করলেন? ওনারা নিজেদের দেশে ফিরছেন, এতদিন পর প্রিয়তা নিজের পরিবারের কাছে ফিরছে, আর আপনারা এভাবে কেঁদে কেটে মেয়েটার মন খারাপ করে দিচ্ছেন। আর এই মমি, এবার তুই থামতো। মমি নাক টেনে অভিমানে সুরে বলল, তুমি কি বুঝবে ভাইয়া? এই কষ্ট তুমি বুঝবে না।
ফারজাদ তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। কষ্ট? বুকের কোনো এক অংশে এই অদ্ভুত অনুভূতিটাও যে তারও হচ্ছে। তবে সে সেসবের তোয়াক্কা না করে বিরক্তি গলায় বলল, আপাতত তোর কষ্ট সাইডে রেখে মেয়েটাকে যেতে দে, নয়তো তোদের কান্নাকাটির রোল থামতে থামতে ওনারা না আবার ফ্লাইট মিস করে বসেন। নেহাল তখন ঘড়ির দিকে চেয়ে বলল, হ্যাঁ, আমাদের এখন ভেতরে যাওয়া উচিত, সময় হয়ে এসেছি। প্রিয়তা এবার মমিকে জড়িয়েই ধরল, বলল, কেঁদো না, আবার আসবো তো আমি। আমি তোমায় ভীষণ মিস করব আপু। আমিও। মমিকে ছেড়ে সে দিলরুবা বেগমের সম্মুখে গিয়ে দাঁড়ালো, বলল, আন্টি, আপনাকে বলার মতো আর কোনো কথা নেই আমার কাছে। আপনি আমার দ্বিতীয় মা। আপনি আমার অনুপ্রেরণা হয়ে থেকে যাবেন আজীবন। আপনার এই ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন, বাকি জীবনে যেন আর মানুষ চিনতে ভুল না করে সে। দিলরুবা বেগম ঠোঁট চেপে কান্না আটকে প্রিয়তার মাথায় হাত বুলিয়েই বললেন, পৃথিবীর সব সুখ তোমার হোক মা, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। তিনি চুমু খেলেন প্রিয়তার কপালে। প্রিয়তা প্রসন্ন হেসে ফাজ্জাদের কাছে গেল, বলল, বাবা আর ভাইয়ার পর আমার জীবনে তৃতীয় পুরুষ আপনি, যাকে আমি বিনা দ্বিধায় এখন বিশ্বাস করে নিতে পারবো। আপনার দেখা পেয়েছি বলেই হয়তো এখনো পুরুষ জাতির উপর বিশ্বাসটা আমি ধরে রাখতে পেরেছি, নয়তো ওয়াতির জন্য তো সেই বিশ্বাস আমি কবেই খুইয়ে বসেছিলাম। ধন্যবাদ আপনাকে, যদিও সামান্য ধন্যবাদে কিছুই হবে না, তাও আপনাকে দেওয়ার মতো আমার কাছে এটা ছাড়া আর কিছুই নেই। ভালো থাকবেন, যারার কাছ থেকে দূরে থাকবেন, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করবেন, আর অবশ্যই প্রতি রাতে দোয়া দূরত পড়ে ঘুমাবেন। আবারও একটা কথা, আমি আপনাকে কখনো ভুলবো না। আমার এই পুরো যুদ্ধে আপনিই ছিলেন আমার সহযোদ্ধা। যদি কখনো কোথাও কোনোভাবে আমি আপনার সাহায্যে আসতে পারি বলে মনে করেন এটা আপনি, তবে আমার সঙ্গে সঙ্গে জানাবেন। আমি আপনার পাশে দাঁড়াতে দুবারও ভাববো না। ফারজাদ নির্বাক নিষ্পলক শুনল সব। গভীর থেকে গভীরতর স্রোত এসে আশ্রে পড়ল তার বালুকণাময় অন্তঃস্থলে। প্রিয়তার 2 সেকেন্ড অপেক্ষা করল ফারজাদ কিছু বলে কিনা, তবে তাকে নীরব দেখে ম্লান হাসল সে। ফিরে দাঁড়াতেই ফারজাদ ডাকলো, প্রিয়তা। ঘুরে তাকালো আবার প্রিয়তা। ফারজাদ অতি ক্ষীণ সুরেই বলল, আমার স্মৃতি এতটাও দুর্বল নয় যে আমি আপনাকে ভুলে যাব, বরং আমার মনে হচ্ছে আপনি হয়তো আমার মস্তিষ্কে শক্তপোক্ত এক জায়গা করে নিয়েছেন। মনে হচ্ছে না সহজে আর এই জায়গা ছাড়বেন বলে। প্রিয়তা হাসলো তার কথা শুনে, জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছেন? খানিকটা। কেন? মস্তিষ্ক আমার বড় উদার, সে যদি নিজের উদারতার প্রমাণ দিতে গিয়ে আপনার জায়গা আমার মনকেও দিয়ে বসে, তখন তো বিপদে আমাকেই পড়তে হবে, তাই না? এই প্রথম ফারজাদের কোনো কথায় অন্যরকম অনুভূতি হলো প্রিয়তার। ফারজাদ কি বোঝাতে চাইছে সে বিপরীতে কিছু বলার আগেই নিহালের ডাক পড়ল, বলল, প্রিয়তা, আয়, এবার লেট হয়ে যাচ্ছি। প্রিয়তা কথা বাড়ালো না আর। ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ভেতরে গেল সে। বাহিরে মমি হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। দিলরুবা বেগম চেয়ে আছেন ছলছল চোখে, অথচই ফারজাদের ঠোঁটের কোণে সপ্রতিভ হাসির রেশ। সবটাই প্রিয়তার নজরে পড়ল, তবে ভাবার সময় পেল না আর খুব একটা। ব্যস্ত হয়ে পড়ল প্রাসঙ্গিক কাজে। বাসাটা নীরব নিস্তব্ধ। মমি নিজের ঘরে কাঁদতে কাঁদতে এখন ঘুমিয়ে পড়েছে সে। দিলরুবা বেগমও শুয়ে আছেন। ফারজাদ ঘরে নেই, সে ছাদে উঠেছে। আজ ঠিক কতদিন পর সে এই বাড়ির ছাদে এসেছে তার কোনো হিসাব নেই। এখন বিকেল, অন্তরিক্ষের পিতিচ্ছি বরাবর রক্তিম আলোর বিছানো। ভানু মহাশয় এই ক্ষণে ললে মজেছে। গগনে এক পাশে দেখা যায় কিছু বিহঙ্গের চঞ্চলতা। প্রকৃতি আজ শান্ত নীরব, সবাই যেন আজ প্রিয়তার বিদায়ের শোকে শোকাহত। ফারজাদ রেলিং ঘেঁষে দাঁড়ালো, ফোন হাতে বৃদ্ধা আঙ্গুল নাড়িয়ে যাচ্ছে সে। মাঝে মাঝে আবার 2 আঙ্গুল দিয়ে ফোনের স্ক্রিনের উপর টেনে ধরছে। অনেকক্ষণ ধরে একই কাজ বারংবার চর্চা করে যাওয়ার পর সে ভাবল, না, এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে বোধহয়। মেয়েটার ছবি এত নিখুঁতভাবে কাছে এনে দেখার কোনো মানেই হয় না। তাতে মন আর মস্তিষ্ক আরও লাই পেয়ে বসবে, পরে বিপদ বাড়বে তারই। ফোন বাজছে, রিসিভ করে কানে লাগালো যারা। ওপাশ থেকে একজন বলল, বাবা বলেছেন ফুল টাকা এসে যেন দিয়ে যান। ক্ষিপ্ত সুরে যারা জবাব দিল, একটা টাকাও আর দিব না আমি। আপনার ওই জালিয়াত বাবাকে বলে দিবেন এসব জালিয়াতি বন্ধ করতে। কোনো কালো জাদু টাদু পারে না উনি।
এসব মিথ্যে, আমার কোনো কাজই হয়নি। আর একবার ফোন দিয়ে টাকা চেয়েছেন তো আমি মামলা করব আপনাদের নামে। রাগ দেখিয়ে ফোন কাটলো যারা। রাগে শরীর যেন জ্বলে যাচ্ছে তার, কিছুই করতে পারছে না সে।